দেখছেন রিপাবলিক বাংলা। দিনের শেষে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে সৃজিতা রয়েছে। দেখুন, রাজ্যপাল সংঘাত বরাবরই ছিল, কিন্তু এবার সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তার এই আক্রমণ এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল। রাস্তায় আসুন, সব ঠিক হবে, সম্মান পাবেন। সাংবিধানিক পোস্টে বসে আছি, সম্মান চাইবেন, অসাংবিধানিক কাজ করে সে হবে না। সাংসদের নিশানায় রাজ্যপাল, সাংবিধানিক পদকে চরম অসম্মান তৃণমূল সাংসদের। এমন যদিও নতুন নয়, আগেও বারবার এমন অসভ্যতা করেছেন শ্রীরামপুরের সাংসদ। You, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, कित 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 कित। কুকথার ধারা বজায় রেখে এবার রাজ্যপালকে নিশানা কল্যাণের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। এমন গুরুতর অভিযোগ শুনে চুপ থাকেননি রাজ্যপাল। Raj Bhavan is guarded by the Calcutta police. To say that arms and ammunition have been smuggled into the Raj Bhavan means the MP is expressing his own distrust to the policing in the state. An MP criticizing the Home Minister. And who is the Home Minister? The Chief Minister herself is handling portfolio. Certainly whatever legal action is to be taken will be taken. এরপরেও ফের সুদ চোরান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। আরে এফআইআর কি, কতগুলো এফআইআর করবেন? তবু দেখবো আমি, তবু দিনের পর দিন করে যাব। যতগুলো এফআইআর করুন আপনি। সংবিধান বিরোধিতা কাজ করলে প্রতিদিন আপনার সমালোচনা করব। দালাল, বিজেপির চাকর বাকর। যদি ওনার কাছে প্রমাণ থাকতো, কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন, তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ, রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন। বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই, মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। সপ্তাহ খানেক আগে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে মুখ পড়ে কল্যাণ ব্যানার্জির। রাজ্য সরকারের হয়ে বহু মামলায় তিনি লেজে গোবরে হয়েছেন। এবার রাজ্যপালের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি। আর কত কাদা গায়ে মাখবেন কল্যাণ? রিপাবলিক বাংলা। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কুরুচিকর আক্রমণ করেই থামেননি, আরো আজব আজব যুক্তি রয়েছে তার। যেমন তিনি বলছেন যে রাজভবনের ভিতরে নাকি অস্ত্র ভান্ডার রয়েছে, এমনটাই আজব দাবি করছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিপাবলিকের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেখানে। রাজভবনের অন্দরে রয়েছে এটাকে এলিনা আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে যান। দেখুন তো যে রিপাবলিকের ক্যামেরায় ঠিক কি ছবি উঠে আসছে। রাজভবনের অন্দরে নাকি অস্ত্র ভান্ডার রয়েছে, আজব কাণ্ড। আচ্ছা, রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কারা থাকে কল্যাণবাবু? রাজভবনের নিরাপত্তার দায়িত্বে তো পুলিশে থাকে, কলকাতা পুলিশ থাকে। তাহলে রাজভবনের ভিতরে যদি অস্ত্র ভান্ডার থাকে, সেটা কলকাতা পুলিশের চোখ এড়িয়ে গেল? যথেষ্ট নিরাপত্তা নেই নাকি? যথেষ্ট নিরাপত্তাকে দিতে পারছেন না তারা রাজ্যপালকে? খোদ পুলিশ মন্ত্রী রয়েছেন এ রাজ্যে, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাহলে তাঁর উপস্থিতিতে লালবাজার রাজভবনের ভিতরে অস্ত্র খুঁজে পাচ্ছেন না? আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে আদৌ রাজভবনের ভিতরে রয়েছেটাকে বিভিন্ন জায়গায় খুঁজে দেখছেন আমাদের এই প্রতিনিধি এলিনা। আমরা রিপাবলিক বাংলা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি রাজভবনে। চলুন তাহলে আমরা একটু খুঁজে দেখি রাজভবনের আশেপাশে যে সত্যিই রাজভবনে কোথাও অস্ত্র ভান্ডার রয়েছে কিনা, কিংবা অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে কিনা।
আমি প্রত্যেকটি জায়গায় খতিয়ে খতিয়ে দেখছি। এই পিলার রয়েছে, এখানে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখা রয়েছে, ভীষণ সুন্দর করে ওয়েল অর্গানাইজড রাজভবনের বাগান। সেই বাগানে আমরা খুঁজে খুঁজে দেখছি। আমি আরও খুঁজবো, আমি অবশ্যই খুঁজবো। রিপাবলিক বাংলা খুঁজে খুঁজে দেখবে যে ঠিক কোথায় কোথায় অস্ত্র লোকানো রয়েছে। এখানে মাটির তলায় বা টবের মধ্যে আমি জানি না, এখানে লাইটের পোস্ট রয়েছে, সেখানেও আমি খুঁজবো। প্রত্যেকটি জায়গা আমরা খুঁজে খুঁজে দেখবো যে কোথায় ঠিক অস্ত্র লোকানো রয়েছে। রাজ্যপাল তথা সিভি আনন্দ বোস তিনি আমন্ত্রণ জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে তিনি নিজে এসে দেখে যাক এই গোটা রাজভবনের যে বিভিন্ন জায়গা রয়েছে, কোণা থেকে শুরু করে আশেপাশের বাগান, রাজভবনের ভিতরের যে চারিপাশ, সেই প্রত্যেকটি জায়গা তিনি এসে দেখে যান যে কোথায় অস্ত্র লোকানো রয়েছে। এবার আমরা একটু ভেতরে যাই রাজভবনের। চারিপাশ আমরা ঘুরলাম, রাজভবনের ভিতরেও এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি, কিন্তু অস্ত্রের হদিশ কিন্তু আমরা পেলাম না। টানা রাজভবনের বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছি এবং আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন অতনু নাগ, তিনি গোটা চারিপাশ খুব সুন্দর করে দেখাচ্ছেন। আমি রাজভবনের ভেতরে যাব। আমি আরও একবার খুঁজবো। আমি এই সমস্ত জায়গা, এই সমস্ত কোণা, বিভিন্ন চারিপাশ আমি খুঁজে খুঁজে দেখব যে কোথায় অস্ত্র লুকিয়ে রয়েছে, কিন্তু না, কোনো জায়গাতেই অস্ত্র লুকিয়ে নেই। রিপাবলিক বাংলার ক্যামেরায় রাজভবন থেকে কোনো অস্ত্র ভাণ্ডারের হদিশই কিন্তু পাওয়া যায়নি। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যায়। নয়া যে এসএসসি পরীক্ষাটা হলো, সেখানেও দুর্নীতির কালো মেঘ। হ্যাঁ, অভিযোগ উঠছে যে এই এসএসসির নিয়োগ পরীক্ষায় একজন দাগিকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। প্রশ্ন হচ্ছে যে কোনো দাগির তো লিখিত পরীক্ষায় বুঝতে পারারই কথা নয়, তাহলে ইন্টারভিউয়ের ডাকটা তিনি পেলেন কি করে? এই অভিযোগ তুলছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তার মানে এসএসসি আর দুর্নীতি এই দুটো কি সমানভাবে চলে তৃণমূলে? এসএসসি নিয়োগ ঘিরে আশঙ্কা আগেই ছিল। দুর্নীতির আশঙ্কা করেছিলেন চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া পরীক্ষা ঘিরে ফের অভিযোগ উঠতে শুরু করেছে। দাগি শিক্ষক তালিকায় নাম থাকা ব্যক্তিকে ফের ইন্টারভিউয়ে ডেকেছে এসএসসি। অভিযুক্তর নাম নীতিশ রঞ্জন বর্মন। তিনি আবার বিশেষভাবে সক্ষম বলে দাবি। অভিযোগ 2016 বাতিল প্যানেলের দাগি শিক্ষকের তালিকায় তার নাম ছিল। এসএসসির নিয়োগ ঘিরে আরো বিস্ফোরক অভিযোগ আইনজীবী ফিরদৌস শামীমের। ভদ্রমহিলা তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন, বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী, তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট। শুনলেন কিভাবে জালিয়াতি চলছে, তার আরো দাবি হলো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেনটেনেন্স দিতে পারছে না, মেনটেনেন্স দেবে না, আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ ছিল পরীক্ষায় বসতে পারবেন না 2016 প্যানেলের দাগি শিক্ষক শিক্ষিকারা। শীর্ষ আদালতের নির্দেশকেও তোয়াক্কা করেনি এসএসসি। ফের যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে 2 নম্বরই। এদের নাম টেন্টেড লিস্টে ছিল কি ছিল না তার উত্তর কমিশন দিক। এরা চাকরি চোর কি চাকরি চোর না তার উত্তর কমিশন দিক। সাথে কমিশন এটাও বলুক এরা পরীক্ষা দিল কি করে, এদের নাম বেরোলো কি করে। তাহলে স্বচ্ছতা কোথায়? আবার তো সেই একই অবস্থা। তৃণমূল জামানায় নিয়োগ মানেই কি দুর্নীতি? চাকরি চোরদের ঢাল কি বাংলার প্রশাসন? অযোগ্যদের বাঁচাতে আর কতদিন চোরেদের আড়াল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন? রিপাবলিক বাংলা। জেলে বসে বসেও নাকি চাকরি বিক্রি হচ্ছে। হ্যাঁ, শিক্ষকতার চাকরি নাকি বিক্রি হচ্ছে জেলে বসে। লক্ষ লক্ষ টাকার লেনদেনও হচ্ছে নাকি জেলে বসে। এমনটাই ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। বিধায়কের সঙ্গে এক চাকরি প্রার্থীর ফোনে কথোপকথন ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে রেশন থেকে স্বাস্থ্য সবেতেই দুর্নীতির ঘুণ পোকা। আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে তা হয়তো নিজেই জানে না তৃণমূল। দুর্নীতির দায়ে জেলের ভাত খেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিও। জেলবন্দি তৃণমূলেরই গুণধর বিধায়ক জীবন কৃষ্ণের আরও এক কীর্তি ফাঁস করলেন বিরোধী দলনেতা। স্যার বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন পোস্টে আমি বললাম তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুনলেন রাজ্যের বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ, জেলে বসেই নাকি চাকরি বিক্রির ছক কষছেন জীবন কৃষ্ণ। জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবন কৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, এবারের নিয়োগ পরীক্ষাতেও বেনিয়মের অভিযোগ শুভেন্দুর। এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়। আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ, আমি তো শুধু ইংলিশে বলে দিলাম, ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি। পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাবে মানুষ, দাবি দিলীপের। যারা যোগ্য একবার পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন। এটা তো ওদের প্রতি অন্যায় হচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তার বিষয় আছে। তো পরীক্ষা ব্যবস্থার প্রতি হয়তো লোকের বিশ্বাসটা চলে যাবে। সমাজের ভবিষ্যৎ গড়েন যে শিক্ষকেরা, তাদের নিয়োগেও টাকার খেলা খেলছে তৃণমূল। রাজ্যে শিল্প নেই, স্বাস্থ্য ধুঁকছে, আর শিক্ষা সেখানে অযোগ্যরা গিজগিজ করছে। সমৃদ্ধির শিক্ষার দিকপাল বাংলার শ্মশানের হাল করে ছাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। তৃণমূলের বিধায়ক আর সাংসদদের যা কীর্তি, সেই কীর্তির প্রকাশ করতে করতে রাত কাবার হয়ে যাওয়ার অবস্থা। আচ্ছা, মহুয়া মৈত্রের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাংসদ মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে লোকসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন এবং সেই ঘটনায় এবার সিবিআই কৃষ্ণনগরে চার্জশিট জমা দিয়েছে। আগামী কিছু তথ্য জমা দিয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ লোকপালের। আচ্ছা, কি হয়েছিল আমরা একবার ইতিহাসটা স্মরণ করে নিই। চলো, ঠিক কি হয়েছিল? ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলাটা আদতে কি ছিল? মহুয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন এক ব্যবসায়ী। লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেন মহুয়া। তারপর অ্যাকাউন্টে প্রশ্ন লেখেন ব্যবসায়ী নিজে, ফিরে দেন দাঁড়ি। ঘুষ নিয়ে সংসদে মোট 61টি প্রশ্ন রেখেছিলেন মহুয়া। শুধুমাত্র ঘুষের বিনিময়ে সেই প্রশ্নগুলি সংসদে তিনি রেখেছিলেন এবং সংসদে 3টি প্রশ্ন করেছিলেন, বাকি সব ছিল অনলাইনে। এবার আপনাদেরকে বলি যে কোন প্রশ্ন কি কাণ্ড। মূলত যে প্রশ্নগুলো তিনি রেখেছিলেন ঘুষের বিনিময়ে, এই তথ্যটা এই কারণে আসছে বা এটা এতটা বিতর্কের জায়গা তৈরি করছে, তার কারণ হচ্ছে যে অ্যাকাউন্টটা থাকে প্রত্যেক সাংসদের, তার যে পাসওয়ার্ড থাকে, তার যে লগইন আইডি থাকে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে থাকে, সেটা সিক্রেট থাকে, সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করা যায় না। মহুয়া মৈত্র করেছিলেন এক ব্যবসায়ীর সঙ্গে শুধুমাত্র ঘুষের বিনিময়ে। এবার সেই ঘটনাতেই আরও কিছুটা বিপাকে তিনি সাংসদের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। আগামী 4 সপ্তাহের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ দিয়েছেন লোকপাল। এবার কোন পথে যাবেন মহুয়া, প্রশ্ন সেখানেই। আর এই গোটা ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। অনেক আগে হবে, উনি যেটা করেছেন প্রমাণিত। তিনি উপঢৌকনের বিনিময়ে প্রশ্ন করেছেন লোকসভায় এবং ওনার যে লোকসভার গোপনীয় পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন সবাই জানে। এত লেট হচ্ছে কেন? খুব তাড়াতাড়ি করা উচিত এবং ওনার যে আইনগত আইন অনুযায়ী কনভিকশন হয়। লোকপালে খুব পরিষ্কার আইন করা আছে। এ যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এর আগে একবার পার্লামেন্ট তার মতো করে করেছে, তার সদস্যপদ গিয়েছিল, কিন্তু এটা খুবই গর্হিত কাজ। এই ধরনের বহু অভিযোগ ওনার বিরুদ্ধে এসেছে। তো একজন এমপি হিসাবে বা তার প্রতি আইনের যে ধরনের পদক্ষেপ হওয়া উচিত, আর সেটা করছে সরকার। তৃণমূলের সাংসদদের কীর্তির সত্যিই শেষ নেই। বিহারে গেরুয়া ঝড়, খুশি হয়ে গিয়েছেন তৃণমূলের সাংসদ।
আগে হ্যাঁ, নীতিশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারী বাবুর এই কাণ্ডে যথেষ্ট অস্বস্তি দলেরই অন্তরে, আর এই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। বিহারে গেরুয়া ঝড়, বিজেপি জেডিইউ জুটির জয় জয়কার। এতেই উচ্ছ্বসিত আসানসোলের তৃণমূল সাংসদ। নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি তাঁর সঙ্গে পুরনো ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন। তার মতে যোগ্য ব্যক্তির পক্ষেই রায় দিয়েছে বিহার। আমি ধন্যবাদ জানাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। বিহারের বাসিন্দা, বাংলার সাংসদ, একসময় জনপ্রিয় বলিউড অভিনেতা, বিজেপিতেও ছিলেন। বছর 3 ধরে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তার জন্য বঙ্গবিভূষণ সম্মানও ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। তারপরেও বিরোধী গোষ্ঠীর প্রশংসায় পঞ্চমুখ বিহারী বাবু, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শত্রুঘ্ন সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। তো হয়তো মনের কথাটা সেজন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি, জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক। উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি, তাকে রেসপেক্ট করেছেন। বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। এবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী, বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছে? সাংসদ শত্রুঘ্নর মনে কি শুধুই বিহার আবেগ, নাকি পুরনো শিবিরের মায়া? সব প্রশ্নের আপাতত একটাই উত্তর, খামোশ। রিপাবলিক বাংলা। তৃণমূলে রত্নদের নানা কীর্তিকলাপ রয়েছে, একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে, আর এরই মাঝে নাকি আদিবাসীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূলের থেকে। অন্তত পুরুলিয়ার ছবিটা সেটাই বলছে। বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ, সেখানে সরকারি অনুষ্ঠানে কোনো ভিড়ই নেই, আর বিজেপির অনুষ্ঠানে আদিবাসীদের ভিড়। দাবি সরকারি অনুষ্ঠানে নাকি আদিবাসীদের আমন্ত্রণই করা হয়নি। এই নিয়ে সুরও চড়িয়েছে বিজেপিও। সার্ধ শতবর্ষে বিরসা মুন্ডা। আদিবাসী প্রধান পুরুলিয়ার বলরামপুরে সরকারি উদ্যোগে জয় জোহার মেলা, কিন্তু সেখানে সাধারণের দেখা নেই। চেয়ার সব ফাঁকা। কয়েকজন স্কুল পড়ুয়া এসেছিল সবুজ সাথী সাইকেল নেবে বলে। একই দিনে হুগলির আদি সপ্তগ্রামে বিজেপির অনুষ্ঠান, সেখানে ছবিটা সম্পূর্ণ আলাদা। বিরোধী দলের অনুষ্ঠানে ভিড়, আর সরকারি অনুষ্ঠানে স্থানীয় আদিবাসীদের দেখা নেই। অনেকেই হয়তো কৃষিকাজে ব্যস্ত আছেন, যে মানুষের মন থেকে এখন খেলা মেলায় ততটা আর আগ্রহ নেই। বিশেষ করে আদিবাসীদের যে একটা জাগ্রত মনোভাব, সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখান থেকে, একদম পরিষ্কার। সব সময় নিজেদের সংস্কৃতি নিয়ে চলেন আদিবাসীরা, এটাই তো চেনা ছবি। কিন্তু পুরুলিয়ার বলরামপুরে এই ছবি কেন? জয় জোহার মেলা নাকি আদিবাসী মেলা, অথচ আদিবাসীরা জানেনি এখানে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে জয় জোহার মেলা করা হচ্ছে। কাদের জন্য, কি জন্য, উদ্দেশ্য কি? এটাই তো আমাদের বারবার প্রশ্ন। আমার মনে হয় এর মধ্যে কোথাও না কোথাও কিছু রহস্য আছে। এই আদিবাসী উন্নয়নের নামে, আদিবাসী মেলার নামে একটা ষড়যন্ত্র শুধু নয়, এটা গভীর দুর্নীতি এখানে ঢুকে। শেষে কিনা বিরসা মুন্ডার নামেও দুর্নীতি করলো তৃণমূল। শাসক দলের কাছে কি আদিবাসী আবেগের কোনো দাম নেই? শুধু আদিবাসীরাই নয়, যে কোনো জনজাতি, জনগোষ্ঠী, হিন্দু, মুসলমান এবং সমস্ত বর্গের মানুষ 15 বছর ছুঁই ছুঁই প্রায় বুঝে গেছে যে এই তৃণমূল বা মমতা ব্যানার্জি কারোর জন্য নয়, নিজের পরিবার আর কিছুই সঙ্গী সাথী আছে দক্ষিণ কলকাতার, তাদের জন্য, মানুষের জন্য নয়। অনেক আগেই মুখ ফিরিয়েছে পাহাড়, এবার একই পথে হাঁটছে জঙ্গলমহল। বিধানসভা ভোটের আগে মুখ ফেরাচ্ছে আদিবাসীরাও। বাকি রইল সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা কি আদৌ তৃণমূলের সঙ্গে আছে? রিপাবলিক বাংলা। তৃণমূলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীকন্দল। নন্দীগ্রামে কোর কমিটি গঠন করার পর থেকেই তৃণমূলের গোষ্ঠীর মধ্যেই জোরদার কোন্দল। এমনকি বিক্ষুব্ধরা এরকম বলছেন যে 26-এর ভোটে দল টের পাবে। একটা টাইট দেওয়ার যেন মানসিকতা। স্থানীয় তৃণমূলের দাবি যে 26-এর ভোটের আগে এই সমস্যা দূর হয়ে যাবে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বর্তমান আমার বিরুদ্ধে যেটা করলো সেটার মাসুল কিন্তু দলকে দিতে হবে। সেটা 26-এর রেজাল্টে হয়তো কিছুটা হলেও ফল পাবে। নেতৃত্বকে চ্যালেঞ্জ নন্দীগ্রামের তৃণমূল নেতার। এর সূত্রপাত নন্দীগ্রাম 2 ব্লকের তৃণমূলের নয়া কোর কমিটি নিয়ে। কোর কমিটি তৈরি হওয়ায় অঞ্চল সভাপতির পদ আর নেই। পদ হারিয়ে ক্ষুব্ধ শামসাবাদের সদ্য প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি। শামসাবাদের বিভিন্ন প্রান্তে প্রান্তে একবার ঘুরে দেখুন যে এই আমাকে সরে দেওয়ার ফলে মানুষের মনের গতিবিধি বা দলের প্রতি তাদের যে গতিবিধি সেটা বুঝতে হবে। পদ হারানো অঞ্চল সভাপতির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে স্থানীয় নেতাদের একাংশ। কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। মাথার উপরে ছাতা না থাকলে কি কেউ চলতে জল বৃষ্টিতে ভিজতে ভালোবাসে? সবাই ছাতা চায়। তার জন্য আমরা শেখ মনসুর আলমকেই চাই। যে সভাপতি আজকের যে পুরো অঞ্চলটাকে নিয়ে কাজ করলো তাকেই সরানো হলো, যে দুর্নীতিগ্রস্ত তাকে সরানো হলো না। দিদিকে আমরা ভোট দেবো, কিন্তু আমরা পার্টির কোনো কাজ করব না। মানুষের আশা থাকে, মান অভিমান থাকে, ওগুলো থাকবে, তবে আশা সবসময় পূরণ হবে এটা কোনো মানে নেই। দল সেটা মনে করেছে। এই পার্টিটা হচ্ছে একটা প্রফেশনাল পলিটিক্যাল কোম্পানি দ্বারা পরিচালিত পার্টি। সেই জায়গায় গোষ্ঠী কোন্দল, তার সাথে সাথে এইসব যে জায়গা আছে, আপনি দেখুন নন্দীগ্রামের মাটি শক্ত ঘাঁটি, সারা রাজ্যের সিস্টেম আলাদা, নন্দীগ্রামে আলাদা করেছে। নন্দীগ্রামে এখানে বিজেপি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করিয়ে গঙ্গায় বিসর্জন। কোন্দলের পিছনে আইপ্যাকের হাত দেখছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। সেই সঙ্গে তার মনে শুভেন্দু জুজু। গত 21 সালে মমতা ব্যানার্জিকে যারা হারিয়েছে তাতে আইপ্যাকেরও কিছু লোক ছিল, তারাও শুভেন্দুর কাছ থেকে টাকা নিয়েছে। তো আমার ধারণা এখনো মনে হচ্ছে যে যারা এখানে এসেছিল তাদেরকে যারা প্রস্তাব দিয়েছে বা যাদের ইন্ধনে চলেছে এর মধ্যে কিছুটা হলেও শুভেন্দুর লোকের হাত আছে। মুসলিম লীগের কমিটি নন্দীগ্রাম 7 জনের কোর কমিটিতে 4টে মুসলিম, তো মুসলিম লীগের কমিটি। এবারে মুসলিম ভোটও পাবে না। নৌসাদ গেছিল, মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে। বিরোধী দলনেতার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। 21-এ এখান থেকেই পরাস্ত হয়েছিলেন খোদ মমতা ব্যানার্জি। 26-এর আগে ফের সরগরম নন্দীগ্রাম। তৃণমূলের অন্দরে কুন্দল চরমে। পদ্ম ঝড়ে কি ঘাসফুল এবার উড়ে যাবে? রিপাবলিক বাংলা। 26-এর ভোটের আগে তৃণমূল সত্যিই বড় বিপদে রয়েছে, কারণ 36 বিধানসভার 30% ভোটার গায়েব হয়ে গিয়েছে। আরে বিএলওরা তো এনুমারেশন ফর্মটাই দিতে পারছেন না। ফর্মটা দিতে গেলেই দেখছেন হয় বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে, নানা সমস্যা। মাটিগাড়ায় তো একটি বস্তিতে শ্মশানের নীরবতা, ঠিক যেমনটা সল্টলেক নিউ টাউনের বেশ কিছু এলাকায় হয়েছে। মানে অবৈধ বাংলাদেশিরা পালিয়ে গিয়েছে। মাটিগাড়াতেও কি একই কাণ্ড হচ্ছে? আচ্ছা, এরা কারা বলুন তো? এরাই কি তৃণমূলের ভোট ব্যাংক? এটা ভাবছে নির্বাচন কমিশনও, যে যারা চলে গিয়েছে তারা কারা? অনুপ্রবেশকারী? বিভিন্ন শহর লাগোয়া 30% ভোটার তারা অনুপস্থিত। শহর লাগোয়া এলাকা থেকে গায়েব 30% ভোটার, যাদের ঠিকানায় গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে বিএলওদের। বিভিন্ন শহর লাগোয়া 30% ভোটার তারা অনুপস্থিত। 36টি বিধানসভা কেন্দ্রের 30% ভোটার, তাদেরকে এখনো পর্যন্ত ফর্ম দিয়ে উঠতে পারেননি বিএলওরা। এমনকি সেই 30% ভোটারদের যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে সেখানে ফর্ম বিলি করতে গিয়ে বা ফর্ম দিতে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে তাদের নতুন ঠিকানাও পাচ্ছেন না বিএলওরা। শুধু শহর নয়, এসআইআর শুরু হতেই শিলিগুড়ির মাটিগাড়ার বিভিন্ন বস্তিতেও আচমকাই শ্মশানের নীরবতা। রাঙাপানি, লেলিন কলোনি ও বালাসান বস্তির বহু ঘরে তালা ঝুলছে। দেখা মিলছে না বহু পরিবারের। নিউ টাউন সল্টলেকের মতোই সব বাংলাদেশ থেকে এসে বসেছে, মোটামুটি 7-8 বছর হবে। তখন থেকে আমরা এতটুকু জানি। তারপর যে আরো কি হয়েছে, তার মধ্যে এদিকে পালানোর চেষ্টা করেছে, সেটা তো আমরা জানি না। ছুপে ছুপে চলে গিয়েছে বোধহয়, সেটা আমি জানতে পারলাম না। রাতারাতি কোথায় গেল তারা? কেনই বা পিটটান দিল? আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখর দেখা যায়, চিঠি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান, যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে।
এসআইআর এর গুতোয় চম্পট দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এরই মাঝে নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার 10 জন অবৈধ বাংলাদেশি। এসআইআর এ তো নতুন কিছু না, আর ইলেকশন কমিশনও কোনো নতুন একটা প্রতিষ্ঠান নয়। তো সুতরাং ওদের মৃত ভোটাররা ভোট দেবে, ভিন দেশিরা ভোট দেবে, মানে যাদের কোনো অবস্থান নেই, যে সমস্ত কিছু বাড়ি, কিছু ঠিকানা বা কিছু মানুষের, এই সমস্ত ভুয়ো ভোটার, তারা ভোট দেবে এবং এরা নাচতে নাচতে সংসদে যাবে, নাচতে নাচতে বিধানসভায় যাবে। কাগজ এবার দেখাতেই হবে, আর কোনো অজুহাত চলবে না। হম্বিতম্বি করেও এসআইআর আটকাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলবল। অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতেও ব্যর্থ। তাই তো এবার ফাঁকা হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারীদের ডেরা। পিটান দিচ্ছে অবৈধ বাংলাদেশিরা। রিপাবলিক বাংলা। বাংলার ফিউচার আজ থেকে 5 থেকে 10 বছর পরে বাংলা কলকাতাকে কলকাতা থাকবে, বাংলা কি বাংলা থাকবে। ঝালমুড়ি খাও, সন্দেশ খাও, আমি দিদি তোমাকে বাঁচাবো। কোথায় ছিল দিদি আরজি করার সন্দেশখালীর? কোথায় ছিলেন তুমি? ওনার মন খারাপ হয় শুধু পার্থ চ্যাটার্জির জন্য, অনুব্রত মণ্ডলের জন্য। ওনার মন খারাপ হয় না বাংলার মহিলাদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।